আজকে আমি তোমাদেরকে স্ট্রাকচার অফ ডিএনএ পড়াবো। ডিএনএ স্ট্রাকচার যদি পড়তে হয়, ডিএনএ পুরো নাম আমরা কি জানি না, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে লাস্ট আমরা কি পাচ্ছি, নিউক্লিক অ্যাসিড। ডিএনএ গঠনের ক্ষেত্রে আমাদেরকে নিউক্লিক অ্যাসিডের প্রথমে গঠনটা জানতে হবে। এই নিউক্লিক অ্যাসিড সমান কি কি থাকবে? নিউক্লিক অ্যাসিড হচ্ছে একটা কি না, মানে বড় উপাদান বা বড় কম্পোনেন্ট যদি বলা যায়, একটা বড় হচ্ছে হার যদি বলা যায়, অনেকগুলো পুঁথি যেমন মালা দিয়ে হচ্ছে, পুঁথি দিয়ে অনেক মালা তৈরি হয় একটা, সেরকম একটা হচ্ছে কিনা গঠন। এর ক্ষেত্রে কি কি উপাদান থাকছে? এর ক্ষেত্রে মেনলি থ্রি কম্পোনেন্টস থাকছে। এই তিনটা কম্পোনেন্ট কি কি না, নিউক্লিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা দেখতে পাবো পেন্টোজ সুগার থাকবে, পেন্টোজ সুগার। এর সাথে কে থাকবে? নাইট্রোজেন বেস থাকবে বা ক্ষার যেটাকে বলা হয়। এর সাথে ফসফরিক অ্যাসিড থাকবে H3PO4। এই যে টোটাল যদি বলা যায়, এই টোটাল গঠনটাকে এই তিনটা একক নিয়ে কি তৈরি হয়? এই তিনটা একক নিয়ে তৈরি হচ্ছে নিউক্লিওটাইড। এই তিনটে নিয়ে কি হয়? নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড আবার নিউক্লিওটাইড যদি বলা যায়, একটু ভাঙলে আমরা কি করবো? যদি ফসফরিক অ্যাসিডটা বাদ দিই তখন এই স্ট্রাকচারটা কি হয়ে যাবে? তখন হয়ে যাবে এটা নিউক্লিওসাইড। তখন এটা হয়ে যাচ্ছে কি নিউক্লিওসাইড। নিউক্লিওসাইডকে যদি ভাঙা যায়, সেখানে আমরা দুটো উপাদান দেখতে পাচ্ছি, একটা কি পেন্টোজ সুগার আর একটা হচ্ছে নাইট্রোজেন বেস। চলে আসি পেন্টোজ সুগার। পেন্টোজ সুগার যদি বলা যায়, পেন্টোজ সুগার কয় প্রকার হয়? মেনলি নিউক্লিক অ্যাসিডের ক্ষেত্রে দুই প্রকার। এক হচ্ছে কি রাইবোজ, আর দুই নম্বর হচ্ছে ডিঅক্সিরাইবোজ। রাইবোজ আর ডিঅক্সিরাইবোজ, প্রথমে এখানে কি শুধু ডিঅক্সি কথাটা যুক্ত হয়েছে কেন না, এই গঠনটা আমরা দেখলে বুঝতে পারবো। দেখো নামটা কি বললাম? পেন্টোজ সুগার। এই যে পেন্টোজ, পেন্টোজ মানে কি পাঁচটা কার্বন যুক্ত। এর যদি আমরা কেমিক্যাল স্ট্রাকচারটা দেখি, একটা অক্সিজেন, এখানে কি হচ্ছে পাঁচটা কার্বন। এটা হচ্ছে 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, 4 নম্বর, আর 5 নম্বরটা থাকছে এখানে 5 নম্বর। এখানে কি হবে থাকছে? এখানে কি হচ্ছে কার্বন। এখানে কি হচ্ছে না, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যদি দেখি হাইড্রোজেন আর হাইড্রোক্সিল দুটো করে অংশ আমরা এখানে দেখতে পাবো। একই রকম ভাবে এখানে কি পাবো? HOH, এখানে পাবো HOH, এখানে H থাকছে, এখানে বটমটাতে CH2OH। এটা হচ্ছে কি আমাদের রাইবোজ, মানে কোনটা না পেন্টোজ সুগার যেটা বললাম এটা। আর এখানে আমরা কি পাচ্ছি? ডিঅক্সিরাইবোজ। 2 নম্বর যে কার্বন আছে, 2 নম্বর কার্বনে যদি আমরা দেখি, এই অক্সিজেনটা বাদ দিই না, ডিঅক্সি কথাটা কি না এভাবে মনে রাখবে যে ডিলিট অফ অক্সিজেন। তাহলে ডিলিট অফ অক্সিজেন, অক্সিজেনটা বাদ দিয়ে দিলে তখন কি হচ্ছে না, আমার শুধু কে পড়ে থাকবে? তখন আমার পড়ে থাকবে এখানে H পড়ে থাকবে। তাহলে আমার যে আরএনএ এর ক্ষেত্রে যে রাইবোজ থাকছে আর ডিএনএ এর ক্ষেত্রে ডিঅক্সিরাইবোজ যে সুগার থাকছে, তার মধ্যে গঠনের পার্থক্যটা বুঝতে পারলে এখানে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে 2 নম্বর আর 3 নম্বরের ক্ষেত্রে যে পেন্টোজ শর্করা বলা যায়, এদের মধ্যে কি না না 2 নম্বর আর 3 নম্বরের ক্ষেত্রে যে দুটো ফাংশনাল গ্রুপ ছিল রাইবোজ সুগারের ক্ষেত্রে, কিন্তু ডিঅক্সিরাইবোজের ক্ষেত্রে শুধুমাত্র একটা কি হচ্ছে না ফাংশনাল গ্রুপ থাকছে। সেই জন্য এটা বেশি কি হয় ডিএনএ এর ক্ষেত্রে, সেই জন্য ডিএনএ কি হয় বেশি স্টেবল হয় বা বেশি স্থায়ী হয়। আরএনএ কিন্তু তুলনামূলক অতটা স্টেবল বা স্থায়ী হতে পারে না। তাহলে এটা কিন্তু আমাদের সুগারের মধ্যে ভাগ করতে আসবে বা পার্থক্য আছে। দ্বিতীয় নম্বর আছে কি নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস যদি আমরা দেখি, N2 বেস, এখানে আমরা কি দেখব? 2 টাইপস। এক হচ্ছে পিউরিন আর একটা পাইরিমিডিন। পিউরিন আর পাইরিমিডিন যে কথা আছে, পিউরিনের ক্ষেত্রে ফিক্সড, সে ডিএনএ হোক আরএনএ হোক যে কোনো হোক না কেন, দুটো ফিক্সড থাকছে। একটা হচ্ছে অ্যাডেনিন আর একটা হচ্ছে গুয়ানিন, যেগুলোকে ক্যাপিটাল অ্যালফাবেটের A আর G দ্বারা আমরা লিখি। আর পাইরিমিডিনের ক্ষেত্রে নিউক্লিক অ্যাসিডে দেখা যায় 3 রকম, থাইমিন, সাইটোসিন আর হচ্ছে ইউরাসিন। তাহলে কি আমরা যখন দেখব
এখানে দুটো ফিক্সড থাকছে, এখানে তিনটা কিন্তু হবে না। সে ডিএনএ হোক আরএনএ হোক, পিউরিন দুটো থাকবে, অ্যাডেনিন গুয়ানিন থাকবে। যদি আরএনএ হয় সেক্ষেত্রে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকবে, তখন সাইটোসিন আর ইউরাসিল থাকবে। আর ডিএনএ হলে তখন কে থাকবে না, থাইমিন থাকবে আর সাইটোসিন থাকবে। এখানে আমরা নাইট্রোজেন বেসের মধ্যে যদি দেখি পিউরিন পিরিমিডের মধ্যে আরো কিছু পার্থক্য আছে। এই যে আমরা অ্যাডেনিন বা গুয়ানিন বা যেটা বলছি পিউরিন বেস, এই পিউরিনে এরা কি করে না, এরা হচ্ছে ডাইসাইক্লিক হয়। এরা কি হচ্ছে ডাইসাইক্লিক, মানে কেমন, এদের গঠনটা যদি দেখা যায় বেঞ্জিন বলয়ে ঠিক এরকম গঠন আমরা দেখতে পাবো। এখানে মনে রাখতে হবে যে নাইট্রোজেন কটা আছে, চারটা নাইট্রোজেন অ্যাটম আছে। কত নম্বরে থাকছে, 1 নম্বরে থাকে, 3 নম্বরে থাকে, আর 7 নম্বরে থাকে, 9 নম্বরে থাকে। এইভাবে যদি আমরা নাম্বার করি 1 2 3 4 5 6 7 8 9, এটা হচ্ছে তাহলে কি বললাম ডাইসাইক্লিক। এর গঠনটা এরকম দেখতে পাচ্ছি, এর কত চারটা নাইট্রোজেন থাকছে, 1 নম্বর 3 নম্বর 7 নম্বর আর 9 নম্বরে থাকছে। কার ক্ষেত্রে, পিউরিনের ক্ষেত্রে। পিরিমিডিনের ক্ষেত্রে দেখা যায় এটা মনোসাইক্লিক। এদের ক্ষেত্রে কি, এদের ক্ষেত্রে আমরা যদি দেখি এই গঠনে 1 নম্বরে আর 3 নম্বরে, এদের ক্ষেত্রে কি দেখি যদি আমরা 1 নম্বরে আর কি হচ্ছে 3 নম্বরে নাইট্রোজেন থাকছে। এখানে কি থাকছে, একটা নাইট্রোজেন, এখানে একটা নাইট্রোজেন থাকছে। এটাকে সেজন্য কি বলা হয়, মনোসাইক্লিক। তাহলে পিউরিন আর পিরিমিড বেস আমরা বুঝতে পারলাম। এরপর আসছে কিনা H2PO, ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিডের যদি আমরা কেমিক্যাল স্ট্রাকচার দেখি সেক্ষেত্রে কি সেন্টারে কি অবস্থান করবে, চারটা হাতে OH 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 থাকছে, আর এখানে ডবল বন্ডে O থাকছে, এই গঠন। তো আমাদেরকে ডিএনএ গঠন যদি বুঝতে হয় তাহলে প্রথমে নিউক্লিওটাইডের গঠনটা আমরা বুঝতে পারলাম। নিউক্লিওটাইডের যদি গঠন বুঝে যাই তাহলে সেখান থেকে আমরা কি হবে যে আমাদের ডিএনএ তৈরি হচ্ছে সেটা বুঝতে পারবো। এবার চলে আসি প্রথমে, এইটা হচ্ছে কি আমাদের সুগার। কি সুগার না, ডিঅক্সিরাইবোজ শর্করা বা ডিঅক্সিরাইবোজ যে সুগার বলা হচ্ছে। এর সাথে এই যেমন বললাম নাইট্রোজেন বেস বলছি, আর এখানে কি বলছি না ফসফরিক অ্যাসিড, কোথায় যুক্ত থাকবে নাইট্রোজেন বেস সবসময় যুক্ত থাকবে কোথায়, 1 নম্বর কার্বনের সাথে। সবসময় কার সাথে যুক্ত থাকবে, 1 নম্বর কার্বনের সাথে, এবং সেটা কেমন পারপেন্ডিকুলার, মানে 90 ডিগ্রি কোণ করে অবস্থান করবে। এখানে কে থাকবে না, একটা নাইট্রোজেন বেস। এবার এটা যদি পিউরিন হয় তখন সে কত নম্বর নাইট্রোজেনের সাথে যুক্ত হবে, 9 নম্বরের সাথে। পিউরিন হলে কত, 9 নম্বর নাইট্রোজেনের সাথে যুক্ত হবে। আর যদি পিরিমিডিন হয় তখন সেটা কত না, 1 নম্বর নাইট্রোজেনের সাথে যুক্ত হবে। তো যুক্ত হতে গেলে এখানে কি একটা তো লিঙ্কেজের প্রয়োজন, সেই লিঙ্কেজ থেকে বা যোজক বন্ধনী তৈরি করে। এখানে বন্ধনী একটা তৈরি করে, সেটা কি সবসময় যে কোনো সুগারের কার্বনের সাথে নাইট্রোজেনের যে বন্ধনী সেটাকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ধনী। এখানে কি বলা হচ্ছে, গ্লাইকোসাইডিক বন্ধনী বা বন্ড বলা হয়। একই রকম ভাবে ফসফরাসটা কোথায় যুক্ত হবে, ফসফরাসটা যুক্ত হবে 5 নম্বর কার্বনের সাথে, এখানে যুক্ত হবে। তো এখানে যে যুক্ত হবে, এখানে যুক্ত হলে তখন স্ট্রাকচারটা কেমন আসবে, না এখানে কি ছিল আমার CH2OH ছিল, তো আমি সেটাকে একটু পৃথকভাবে লিখলাম OH CH2। এখানে যুক্ত হচ্ছে কি আমার ফসফরাসটা যুক্ত হচ্ছে। তো এখানে যখন যুক্ত হবে এইখানে OH, আর এখানে কে ছিল ফসফরাসের ক্ষেত্রেও OH ছিল। তাহলে এখানে একটা বন্ধনী তৈরি করবে, ঠিক আছে। তো সেখানে কি বন্ধনী দেখা যাবে, এখনো জলকে বার করে দিচ্ছে, দিয়ে কি এক্সট্রা বন্ধনী তৈরি করবে। কি করবে, এখনো জলকে বার করে দিয়ে এক্সট্রা বন্ধনী তৈরি করবে। একইরকমভাবে হাইড্রোজেনগুলো অটোমেটিক ত্যাগ করে দেয়। আমরা জানি কি যে ডিএনএ কি হচ্ছে না, ঋণাত্মক আধান বিশিষ্ট হচ্ছে। তাহলে এখানে কি বললাম, এখনো জল বের করে দিয়ে কি বন্ধনী তৈরি করবে, এক্সট্রা বন্ধনী তৈরি করছে। এখানে একটা বন্ড তৈরি করছে যেটাকে কি বলা হচ্ছে এস্টার।
তাহলে এই টোটাল যে গঠনটি পেলাম, এইটি কি পেলাম? একটি নিউক্লিওটাইডের স্ট্রাকচার। এটা কি পেলাম? একটা নিউক্লিওটাইডের স্ট্রাকচার। তাহলে এটা মনে রাখো। এরপরে যে কিভাবে আমরা ডিএনএ স্ট্রাকচার পাবো সেটা দেখা যাচ্ছে। ডিএনএ যদি আমরা স্ট্রাকচার দেখি সেক্ষেত্রে আমরা কি দেখবো না, ডিএনএ একটা আমরা কি জানি না, সর্পিলাকার গঠন। ডিএনএ একটা সর্পিলাকার গঠন। একটা রাফলি ডিএনএ আমি আঁকার চেষ্টা করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো কি আছে, স্ট্র্যান্ড আছে। দুটো এগুলোকে কি বলা হয়? স্ট্র্যান্ড বলা হয় বা তন্তি। আমরা কি জানি ডিএনএ তো ডাবল হেলিক্স দ্বিতন্তি স্ট্র্যান্ড, ঠিক আছে? এখানে কি থাকছে? একটা স্ট্র্যান্ড, একটা স্ট্র্যান্ড থাকছে। এখানে নামকরণ হয় কি হবে? 5 প্রাইম 3 প্রাইম, তার অ্যান্টি প্যারালাল থাকে, যেটা থাকবে তার কমপ্লিমেন্টারি যেহেতু অপর স্ট্র্যান্ডটা হয় সেই হিসাবে এখানে কি হচ্ছে? 3 প্রাইম 5 প্রাইম। তো এই যে নামকরণটা আমরা বলছি, নামকরণটা কিভাবে হচ্ছে আমরা দেখলাম একটু আগে কি না, যে গঠনটা, সেই গঠনে কি ছিল না, সুগারের যে 5 নম্বর কার্বন ছিল, এই 5 নম্বর কার্বনের সাথে কে যুক্ত ছিল? একটা ফসফেট যুক্ত ছিল। আর পাশে 1 নম্বর কার্বনের সাথে কে ছিল? নাইট্রোজেন যুক্ত ছিল। তাহলে ফসফেটটা কি ছিল? ফসফেটটা মুক্ত অবস্থায় ছিল। ফসফেটটা কি হচ্ছে? মুক্ত অবস্থায় ছিল, সেই জন্য এটা 5 প্রাইম বলা হচ্ছে। অপোজিট সাইডে আমরা 3 প্রাইম কেন বলছি? আমরা যদি সুগারের গঠনটা আবার দেখি, এখানে আমাদের 3 নম্বর যে কার্বন ছিল, এখানে কি ছিল? OH ছিল। এখানে ধরো আমি আবার একটা সুগার আঁকলাম, এখানে কি করলাম? আমি আবার একটা সুগার আঁকলাম। পুরোটা আঁকছি না, এখানে আমি 3 নম্বর কার্বনে OH দিচ্ছি। তাহলে ফসফেট তো আমার এখানে 5 নম্বরের সাথে যুক্ত ছিল, এখানে কি ছিল না, আমার একটা ফসফেট যুক্ত ছিল। একই রকম ভাবে এইখানে OH যেহেতু একটা ফাংশনাল গ্রুপ, এর সাথে অপর যে নিউক্লিওটাইড, এরও 5 নম্বর কার্বনের যে ফসফেটটা যুক্ত হওয়ার কথা, সেই ফসফেটটা এখানে যুক্ত হচ্ছে। এখানে দেখো একই রকম, তাহলে এটা কি বলবো? এটা 5 নম্বর কার্বন, আর এটা হচ্ছে কি 3 নম্বর কার্বন। এখানে একটা কি এস্টার বন্ধনী, এখানে একটা এস্টার বন্ধনী তৈরি করছে, সেই জন্য কি বলা হয় এটাকে? ফসফোডাই এস্টার বন্ধনী। যদি আরো ভালো করে বলা যায় 3 প্রাইম 5 প্রাইম, বা আমরা যেহেতু নামকরণ করছি 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে সবসময় আমাদের ধরা হচ্ছে, 5টাকে যেহেতু মস্তক ধরা হয়, তাহলে এখানে কি হচ্ছে না, 5 প্রাইম 3 প্রাইম ফসফোডাই এস্টার বন্ড বলা হচ্ছে। এটাকে কি বলা হচ্ছে? ফসফোডাই এস্টার বন্ড বলা হচ্ছে। একই রকম ভাবে এখানে 1 নম্বরে কি থাকছে? নাইট্রোজেন থাকছে, এখানে 1 নম্বরে নাইট্রোজেন থাকছে। তাহলে এটা হয়ে গেল, আমার নাম হচ্ছে কি 5 প্রাইম, পাঁচটা হয়ে গেল 3 প্রাইম। আমি পুরো স্ট্রাকচারটা আছে না, দুটো স্ট্রাকচারের মধ্যে দেখাচ্ছি। এটা তোমার একটা তন্তি হলো, স্ট্যান্ড হলো। আমরা কি জানি ডিএনএ হচ্ছে দ্বিতন্তি গঠন, একটা ডাবল হেলিক্স গঠন। তাহলে একই রকম ভাবেও অপোজিট সাইডে দেখতে পাবো এখানে একটা কি না, নাইট্রোজেন যুক্ত থাকছে 1 নম্বর কার্বনের সাথে। এখানে 3 নম্বরে কে থাকছে? OH থাকছে। একই রকম ভাবে এখানে 5 নম্বরের সাথে তাহলে কি হচ্ছে না, এখানে 5 নম্বরে একটা ফসফেট যুক্ত হয়ে যাচ্ছে। একই রকম ভাবে এখানে আবার কে থাকবে? OH থাকছে। 3 নম্বরে যেহেতু OH আছে, ওখানে এখানে 5 নম্বরে একটা ফসফেট থাকছে। এখানে 1 নম্বরে কি আছে? নাইট্রোজেন বেস একটা যুক্ত থাকছে, N2 বেস। এখানে নাইট্রোজেন মানে নাইট্রোজেন নয়, N2 বেস। এখানে কে থাকছে? N2 বেস যুক্ত থাকছে। তো এখানে যুক্ত যে হবে সেটা কিসের মাধ্যমে হয়? হাইড্রোজেন বন্ধনীর মাধ্যমে। হাইড্রোজেন বন্ধনীর মাধ্যমে হয়। তো নাইট্রোজেন বেস হিসেবে আমরা কি কি পড়লাম? এখানে দেখো একই রকম, এটা কি হচ্ছে? 3 প্রাইম হচ্ছে, এটা হচ্ছে 5 প্রাইম। হাইড্রোজেন বন্ধনীর মাধ্যমে যুক্ত থাকছে। আমরা এ পড়ে আসলাম কি পিউরিন আর পিরিমিডিন বেস। এখানে ধরলাম যে আমার অ্যাডেনিন আছে, অ্যাডেনিনের সাথে কি সবসময় আমরা এখানে একটা ল আছে, চার্গাস ল যেটাকে বলা হয়, বা আমাদের ওয়াটসন কিক যেহেতু সর্বপ্রথমে মডেলটা বর্ণনা করেছিল, সেই তার মত অনুযায়ী ওয়াটসন কিকে বেশ পেয়ারিং মডেল বলা হয়। সবসময় অ্যাডেনিন কার সাথে না, থাইমিনের সাথে, গুয়ানিন সাইটোসিনের সাথে কি হচ্ছে? সবসময় বন্ডিং তৈরি করবে। তো
তো এটা কি দুটো হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হচ্ছে, এখানে তিনটে হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হচ্ছে। তাহলে অ্যাডেনিন থাকলে দুটো হাইড্রোজেন বন্ধনের সাথে কার সাথে থাকবে, থাইমিনের সাথে। আর এবং এটা সবসময় কিন্তু এই যে বেশিরভাগ ইনক্লুডটা এটা কি না ডবল স্ট্র্যান্ডের ক্ষেত্রে প্রযোজ্য, মানে ডিএনএ ক্ষেত্রে প্রযোজ্য, আরএনএ ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়। দ্বিতীয় নম্বর আছে এখানে যদি আমার গুয়ানিন থাকে তাহলে এখানে কি হচ্ছে ট্রিপল বন্ড সাইটোসিন থাকছে। তাহলে এই টোটাল একটা গঠন, এটা আমি একটা আঁকলাম এরকম ভাবে কি পরপর নিচের দিকে নেমে নেমে যাচ্ছে। অজস্র নিউক্লিওটাইড নিয়ে কি একটা না ডিএনএ গঠিত। তো ডিএনএ যে গঠিত তাহলে আমি এখানে যদি সিম্পল উদাহরণ দেখি তাহলে আমি কি বললাম, এখানে ধরে নাও তাহলে এখানে বন্ডিং আছে ফসফরাস একটা সুগার একটা, এটা একটা কি সুগার, আবার ফসফরাস একটা সুগার একটা। এখানে দেখলাম কি ফসফরাস থাকছে, সুগার থাকছে, ফসফরাস থাকছে, সুগার থাকছে, ফসফরাস থাকছে, সুগার থাকছে। একই রকম ভাবে এখানেও কি আছে ফসফরাস থাকছে, সুগার থাকছে, ফসফরাস থাকছে, সুগার থাকছে, ফসফরাস থাকছে, সুগার থাকছে। নাইট্রোজেন বেস কার সাথে যুক্ত আছে না সবসময় সুগারের সাথে। তাহলে আমি এখানে কি করলাম নাইট্রোজেন বেস, একই রকম ভাবে এখানে নাইট্রোজেন বেস থাকছে, নাইট্রোজেন বেস এভাবে যুক্ত আছে। যে টোটাল যদি বলা যায় একটা ডিএনএ ক্ষেত্রে এটা সবসময় ওয়ান টার্ম মানে কি না 360 ডিগ্রি। এই 360 ডিগ্রি ওয়ান টার্ম বলতে কি এই যে আমরা এই অংশটা দেখতে পাচ্ছি এখান থেকে এই পর্যন্ত আমরা যদি একটা কাল্পনিকভাবে অক্ষীয় রেখা টানি এবং তার সাপেক্ষে দেখা যায় যে আমরা রাইট টার্নে সবসময় ডিএনএটা কি হচ্ছে ঘুরছে, সেই হিসাবে দেখা যাচ্ছে এই পোর্শন থেকে এই পোর্শন পর্যন্ত একটা সম্পূর্ণ পাক হচ্ছে কমপ্লিট হচ্ছে। তো সম্পূর্ণ পাকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই যে অংশটা এটা তুলনামূলক একটা কি বেশ গ্রুপ তৈরি করছে, যেটা তুলনামূলক বড়, যাকে বলা হয় কি না মেজর গ্রুপ। একে কি বলা হচ্ছে মেজর গ্রুপ বলা হয়। আর এটা তুলনামূলক কম, এই যে গ্রুপটা কম সেটা কি হচ্ছে শ্যালো, একে কি বলা হচ্ছে না শ্যালো গ্রুপ বলা হচ্ছে। এরা কি কাজ করে আমরা দেখব পরবর্তীকালে। শুধু তো ডিএনএ থাকে না, তার সাথে যখন নিউক্লিওজোম মডেল করবো সেখানে দেখতে পাবো যে হিস্টোন প্রোটিন বা নন হিস্টোন প্রোটিন থাকছে, সেগুলো এখানে অ্যাটাচ হতে সাহায্য হয়। মানে এই যে শ্যালো গ্রুপ বা মেজর গ্রুপ থাকছে এখানে অ্যাটাচ থাকে, সেগুলো দিয়ে বিভিন্ন ফাংশনে সাহায্য করে। তো মেজর গ্রুপ আর মাইনর গ্রুপ এদের আবার কিছু কি আছে না একটা নির্দিষ্ট মাপ আছে। যদি বলা যায় মেজর গ্রুপের ক্ষেত্রে কত 11 বা 11.7 অ্যাংস্ট্রম এর হচ্ছে মাপটা, শ্যালো গ্রুপের ক্ষেত্রে 4.8 অ্যাংস্ট্রম মাপ। এই টোটাল যে একটা সম্পূর্ণ পাক বললাম, এই সম্পূর্ণ পাকে কি আছে না আমার 10 জোড়া, এভাবে আমি যখন এঁকেছি এভাবে কতগুলো আছে না 10 জোড়া বা 10টা পেয়ার কি থাকছে নিউক্লিওটাইড থাকছে, 10 পেয়ার্স নিউক্লিওটাইড থাকছে। টোটাল মাপটা কত হয়, লেন্সটা 34 অ্যাংস্ট্রম। এটা কত 10 পেয়ারের জন্য 34 অ্যাংস্ট্রম। দুটো যে এই যে আমি দুটো বললাম, এই জন্য দুটো কনস্টিটিউটিভ যে আমাদের নাইট্রোজেন বেসের মধ্যে যে হাইড্রোজেন হচ্ছে বন্ধনী দ্বারা যুক্ত থাকছে, হাইড্রোজেন বন্ধনের মধ্যে যে দূরত্ব সেই দূরত্বটা কত না 3.4 অ্যাংস্ট্রম। তাহলে 10 দিয়ে ভাগ করলে আমি মাপটা কি পেয়ে যাচ্ছি না প্রত্যেকটা আমার যে হচ্ছে হাইড্রোজেন বন্ধনীগুলো থাকছে এদের মধ্যে ডিস্টেন্স কত হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম হচ্ছে, ঠিক আছে। এবং এখানে আমি কি বলবো দেখো প্রত্যেকটা একটা 5 প্রাইম টু 3 প্রাইম হলে অপর যে স্ট্র্যান্ড সেটা কি হচ্ছে 3 প্রাইম টু 5 প্রাইম হচ্ছে। তাহলে একটা অপরটা কি হচ্ছে অ্যান্টি প্যারালাল, একই গঠন এই পাশে আছে এদিকে আছে কিন্তু প্যারালাল হচ্ছে না কেন, অ্যান্টি। এটা 5 প্রাইম টু 3 প্রাইম হলে এটা 3 প্রাইম টু 5 প্রাইম হচ্ছে। আর সবসময় মনে রাখবে 5 প্রাইম প্রান্তে একটি এক্সট্রা ফসফেট থাকে আর 3 প্রাইম প্রান্তে একটি হাইড্রক্সিল মূলক থাকে বা হাইড্রক্সিল আয়ন অবস্থান করছে। এটা তো গেল আমাদের কি না লেন্থ গেল। যদি আমরা বলি যে আমাদের ডায়ামিটারটা কত, ডায়ামিটারটা হচ্ছে 20 অ্যাংস্ট্রম, ডায়ামিটারটা 20 অ্যাংস্ট্রম। এই ডায়ামিটারটা যদি আমি এবার শেষ করে একটা বলি একটা ভাগের মাপ আছে, মাপটা কি আমি যদি সমান্তরাল একটা কোন সিম্পল স্ট্রাকচার দেখছি, আমি একটা সিম্পল স্ট্রাকচার দেখছি, কি দেখছি এখানে আমার ফসফেট আছে, এখানে আবার কি আছে সুগার আছে, এখানে আমার থাকছে কি না N2 বেস, একই রকম ভাবে এখানে থাকছে আবার N2 বেস, এখানে অবস্থান করছে কি সুগার, এখানে থাকছে ফসফেট। আমি টোটাল মাপটা কি বললাম না 20 অ্যাংস্ট্রম।
বা 20 অ্যাংস্ট্রম, তাই তো? এখানে ধরে নেবে কোনো আমার এ আর টি আছে, সেই জন্য আমি ডট বন্ধ দিয়ে রাখবো। তাহলে এই টোটালটা যদি 20 অ্যাংস্ট্রম হয়, আমি যদি ধরে নিই এখানে 20 অ্যাংস্ট্রম, সেটার ডিভিশনটা কেমন না ফসফরাস আর যে সুগার এর মাঝখানে যে বন্ড, নামটা কি বলেছিলাম এস্টার বন্ড, এটা কত না 4.35 অ্যাংস্ট্রম এর মাপটা। সুগার আর নাইট্রোজেনের মধ্যে যে নাইট্রোজেন গ্যাসের যে বন্ড, যেটাকে বলা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড, এর মাপটা কত হ্যাঁ 4.15 অ্যাংস্ট্রম। আর হাইড্রোজেন বন্ড এর মাপটা কত, এর মাপটা হচ্ছে 2.8 থেকে 3 অ্যাংস্ট্রম। একই রকমভাবে এটাও কত হবে 4.15 অ্যাংস্ট্রম, আর এটাও 4.35 অ্যাংস্ট্রম। টোটাল আমরা যদি যোগ করে দেখা যায় 4.35 4.15 8.5 মানে 17 আর 3 হিসাবে ধরলে কত প্রায় 20 অ্যাংস্ট্রম হয়ে যাচ্ছে। ব্যাস, এই যে কেমিক্যাল স্ট্রাকচারটা যদি আমরা বুঝে যাই তাহলে আর ডিএনএ গঠনে কিছু নেই। তাহলে ডিএনএ গঠনে পড়লে যদি পরীক্ষার সময় কীভাবে লিখবে, সর্বপ্রথম বলতে হবে যে ডিএনএ গঠন, ডিএনএ পুরো নাম কি ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। ডিএনএ কাকে বলে যদি বলা যায়, আমরা দেখলাম কি তাহলে এখানে কী কী থাকছে না পেন্টোজ শর্করা থাকছে, আর আমার নাইট্রোজেন বেস থাকছে, এবং কি ফসফরিক অ্যাসিড দ্বারা গঠিত জীবের সর্বজনীনশীল যে অংশটি, যেটা কি করে না একজন থেকে অপরজনিত বংশগত বৈশিষ্ট্যগুলো বহন করে, তাকে বলা হচ্ছে ডিএনএ বা ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। এই গঠনটা সবার প্রথম বর্ণনা করেছিল, যেহেতু দুটো স্ট্যান্ড ছিল, ডবল হেলিক্স গঠন বলা হয়, এটাকে কি বলা হয় ডবল হেলিক্স গঠন। এই গঠনটা বর্ণনা করেছিল কে ওয়াটসন অ্যান্ড ক্রিক 1953 সালে। এর জন্য এদেরকে পুরস্কার দেওয়া হয়েছিল 1900 কত না 62 সালে। কিন্তু এর সাথে আরেকজন বিজ্ঞানী পুরস্কার পেয়েছিলেন, নোবেল প্রাইজ পেয়েছিলেন, তার নাম কি উইলকিন্স। কেন উইলকিন্স, ফ্রাঙ্কলিন, এরা এই সমস্ত বিজ্ঞানীরা ডিএনএ ক্রিস্টালোগ্রাফি বা রিফ্রাকশন ঘটিয়েছিল। ডিএনএ ক্রিস্টালোগ্রাফি এর মাধ্যমে দেখিয়েছিল যে ডিএনএটা সবসময় কি হচ্ছে ডানাবর্তী, মানে কি না ডান দিকে ঘুরছে। আমি যদি একটা অক্ষ ধরলাম, অক্ষ সাপেক্ষে কি ডানাবর্তী ডান দিকে ঘুরছে, রাইট টার্ন নিচ্ছে, ঠিক আছে। এবং তার ক্ষেত্রে আমি বলেছিলাম কি এই যে আমাদের যে বেসিলারিং যে রুল, এই রুলটা দিয়েছিল কে দিয়েছিল না বিজ্ঞানী চারগ্রাফ। কে দিয়েছিল চারগ্রাফ। চারগ্রাফের রুলস, চারগ্রাফের রুলটা কি সবসময়, এবং এটা কি ডিএনএর ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য, মানে দ্বিতীয় স্ট্যান্ডের ক্ষেত্রে কিন্তু হচ্ছে প্রযোজ্য, এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, ঠিক আছে। সেখানে আমরা কি দেখবো না পিউরিন বেস মানে অ্যাডেনিন গুয়ানিন যতগুলো থাকবে পিরিমিডিন বেসের সমান থাকবে, থাইমিন প্লাস সাইটোসিন। এইটা হচ্ছে কি না চারগ্রাফ, বা যদি বলা যায় এদের অনুপাতটা সবসময় কি হবে না 1 হচ্ছে, সবসময় কি হবে 1 হচ্ছে। তাহলে পরবর্তীকালে যদি বলা যায় এবারকে যে ডিএনএ টার্মটা সবার প্রথম যে পয়েন্ট করেছিল, ডিএনএ টার্মটা সবার প্রথম পয়েন্ট করেছিল জ্যাকারিস। কে করেছিল বিজ্ঞানী জ্যাকারিস। ডিএনএ কে পরিমাপ করা যায়, আমাদের টোটাল হচ্ছে কি বলে কোষে মানব দেহে কতগুলো ক্রোমোজোম থাকছে 23 জোড়া, ঠিক আছে, 23টা পেয়ার থাকছে। তো হ্যাপ্লয়েডকে কি বলা হচ্ছে, হ্যাপ্লয়েড সেটকে জিনোম বলা হয়। একে কি বলা হয় জিনোম বলা হচ্ছে। এই জিনোমে টোটাল যতগুলো ক্রোমোজোম থাকে, এই ক্রোমোজোম যত পরিমাণে ডিএনএ থাকছে সেটাকে কি বলা হয়, তাকে বলা হয় সি ভ্যালু। তাকে কি বলা হয় সি ভ্যালু। এই সি ভ্যালু বা এই যে ডিএনএ পরিমাপ করা হয় যে একক দ্বারা, তার নাম কি পিকোগ্রাম, স্মল পিজি দ্বারা তাকে পরিমাপ করা হচ্ছে। তাহলে একইরকমভাবে গঠনের ক্ষেত্রে চলে আসি। তাহলে প্রথমে কি বলবে না দুটো অ্যান্টি প্যারালাল স্ট্র্যান্ড থাকছে, একটা 5 প্রাইম থেকে 3 প্রাইম হলে অপর যে স্ট্র্যান্ড হচ্ছে কমপ্লিমেন্ট বা পরিপূরক যে স্ট্র্যান্ড থাকছে, কমপ্লিমেন্টারি বা পরিপূরক স্ট্র্যান্ড, তার ক্ষেত্রে অভিমুখটা কি হবে 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে। একটা যদি 5 থেকে 3 এর দিকে হয় তখন কি হচ্ছে অপরটা 3 থেকে 5 এর দিকে হচ্ছে। এদের ক্ষেত্রে কি আছে না নিউক্লিওটাইড থাকছে, সেটা কি নিয়ে গঠিত, একটা ফসফেট, একটা সুগার এবং একটা নাইট্রোজেন বেস নিয়ে গঠিত। ফসফেট আর সুগারের 5 নম্বর কার্বনের সাথে কি হচ্ছে ফসফেট যুক্ত হচ্ছে কি বন্ধনের মাধ্যমে, এস্টার বন্ধনের মাধ্যমে। একই রকম সুগারের 1 নম্বর কার্বনের সাথে হচ্ছে যদি পিউরিন বেস হয় তার 9 নম্বর নাইট্রোজেন যুক্ত হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে, আর যদি পিরিমিড হয় তার 1 নম্বর নাইট্রোজেন বেস যুক্ত হচ্ছে।
এবং দুটো নাইট্রোজেন বেস একে অপরের সাথে হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত হয়ে কি করছে, একটা দ্বিতন্ত্রী স্ট্র্যান্ড গঠন করছে। একটা টার্ন, সম্পূর্ণ টার্নের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি না, সম্পূর্ণ টার্নের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যার লেন্থটা কত 34 অ্যাংস্ট্রম, এর মধ্যে কত 10টা নিউক্লিওটাইড থাকছে, ঠিক আছে। তাহলে এক জোড়া যে নিউক্লিওটাইড এর মধ্যে গ্যাপটা কত 3.4 অ্যাংস্ট্রম, এর ডায়ামিটারটা কত বললাম 20 অ্যাংস্ট্রম, প্রত্যেকটার ভাগগুলো বলে দিলাম যে কার মধ্যে কতটা ডিসটেন্স থাকছে। আর কি শেষে বলবে যে ডিএনএ এর কাজ দিয়ে ডিএনএ ফাংশনের মধ্যে কি এটা আমাদের হচ্ছে বংশগত বৈশিষ্ট্য বহন করছে। আমরা একজনের থেকে অপরজনতে যে বিভিন্ন আমাদের বংশগত বৈশিষ্ট্য একজনের থেকে অপরজনতে কি হচ্ছে, পরিবাহিত হয়ে যাচ্ছে, তার মাধ্যমে ডিএনএ এর মাধ্যমে। ব্যাস এটা বললেই তোমাদের ডিএনএ স্ট্রাকচার বা তার যে ফাংশন সংক্ষেপে আশা করি কমপ্লিট হয়ে যাবে।